আমাদের মোহাম্মদ ইউনূসের মতো এমন নির্লজ্জ, এমন প্রতারক, জোচ্চোর চাপ পেতে থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ছটফট করছেন। আসলে ওবায়দুল কাদের ভারতের আপনার মাদ্রাসায় তিনি চিকিৎসা নেওয়ার জন্য যান এবং সেখানে তিনি চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এদিকে এবার কঠিনভাবে ফেঁসে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে ওবায়দুল কাদেরের মৃত্যুর পর নতুন ঘটনা ঘটেছে। বাংলাদেশে আবারও নতুন ঝামেলা সৃষ্টি হয়। সেনাপ্রধানও ভয়ঙ্কর পদক্ষেপ নেন। কি হবে এইবার বাংলাদেশে? ডক্টর ইউনূসের এই অবস্থা হওয়ার পর নতুনভাবে ক্ষমতায় কে আসবে? ওয়ার্কার যদি বেশি লাফালাফি করো তাহলে কিন্তু বাপ ডাকায় ফেলবো, এবং তোমাকে কিভাবে এই পথ থেকে খেদানো লাগে সেটাও কিন্তু আমরা কি খুব ভালোভাবে জানি। এবং কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তির 10 ঘন্টা পর চিকিৎসকদের পক্ষ থেকে এক ব্রিফিং এ এসব তথ্য জানানো হয়। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে বিকেলে হাসপাতালে যান। বাংলাদেশে ইউনূস সরকারের দিন কি তবে ঘনিয়ে আসছে? ফের কি বাংলাদেশে ফিরতে চলেছে? আমরা দেখছি, আমরা তদন্ত কমিটি করেছি। কেন ভাই হায়ার এন্ড ফায়ার একদম ডাইরেক্ট বাইকরাদের দল থেকে সেনা ক্যান্টনমেন্ট অভিযান করে দখল ও গুড়িয়ে দেওয়ার খবর সামনে আসছিল বেশ কিছুদিন ধরে, এবং এই খবরের যে প্রক্রিয়া তা শুরু হয়ে গিয়েছে গতকাল রাত থেকে, এবং জানা গিয়েছিল যে 32 নম্বর ধানমন্ডির মতো গুড়িয়ে দেওয়া হবে সেনা দপ্তরও। এখন এমন একটা অবস্থার মধ্যে আছে, মানে তার ভবিষ্যৎ কি হবে সে নিজেই জানে না। কেউ আত্মগোপনে আছেন, কেউ জেলের মধ্যে আছেন। এখন তারা অনলাইনে অনেকটা অ্যাক্টিভ, বিদেশের বিভিন্ন শাখায় অ্যাক্টিভ। মোহাম্মদ ইউনূস সাহেব অন্তত বলাটা ভদ্রতার মাঝে থাকতো, কিন্তু সেই ভদ্রতাটি জেনারেল ওয়াকারুজ্জামান না দেখিয়ে যেই হুঙ্কার কথা বলেছেন, এতে বোঝা যাচ্ছিল যে বাংলাদেশের দ্বিতীয় সরকার তিনি বাংলাদেশের এই দেশটি সংকটে পড়বে। আপনি হয়তো অসম্মানের মধ্যে দিয়ে আপনার বিদায় নেওয়া লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী। দর্শক, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। হঠাৎ করে দেশে কি শুরু হলো, কি হচ্ছে সারা দেশে? ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যদি আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকে প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর বেশি কথা বলাচ্ছেন আমরা একটা ভিডিও আমি অনেক জুয়াচোর, মিথ্যেবাদী, জোচ্চোর, নেমো হারাম, জালিয়াত, প্রতারক প্রচুর দেখেছি, কিন্তু আমাদের মোহাম্মদ ইউনূসের মতো এমন নির্লজ্জ, এমন প্রতারক, এমন জোচ্চোর, তাকে অভিধানের বাইরে এমন সমস্ত কাজ উনি করে বেরিয়েছেন। এখন খুব চাপ, বিরাট চাপ। এখন এই চাপের থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ছটফট করছেন। তিনি প্রথমে কি বলেছিলেন? ভারত হচ্ছে আমাদের 1 নম্বর শত্রু। ভারত যদি আমাদের ডিস্টার্ব করে তাহলে পরে ভারত ডিস্টার্ব হয়ে যাবে, আমরা ডিস্টেবিলাইজ করে দেবো। তারপর 7 সিস্টারের হুমকি আপনারা সবাই জানেন, সেই ভিডিও জানেন। সম্প্রতি তিনি একটু উল্টো সুর গাইতে লেগেছেন। তিনি বুঝতে পারছেন চারদিকের হাওয়া খুব খারাপ, যে কোনো সময়, যে কোনো তীর, যে কোনো সময়, যে কোনো দিক দিয়ে তার দিকে ধাবিত হবে, এবং তিনি সাঁতার ঢাল নেই, তরোয়াল নেই। তিনি এখন নিধিরাম সর্দার হয়ে গিয়েছেন। যে ছাত্রদের জোরে তিনি একদিন ওই সিংহাসনে বসে এখন বড় বড় বক্তৃতা ছেড়েছিলেন না, সেই ছাত্ররা বুঝে গিয়েছে যে এই মানুষটা হচ্ছে একেবারে ক্ষমতা ধরে রাখার মানুষ, লোভী এবং প্রতারক, মিথ্যেবাদী। ফলে এনার সঙ্গে থাকলে পরে জীবনে আমরা কিছু করতে পারবো না। ফলে তারা একে একে সব বেরিয়ে গিয়ে তারা একটা দল করেছে, সে জামাতের টিম হোক আর বি টিম হোক আর যাই হোক না কেন, একটা রাজনৈতিক দল করেছে। কটা ভোট পাবে না পাবে সে তো পরের ব্যাপার, কিন্তু ধীরে ধীরে উনি তো একলা হয়ে যাচ্ছেন। উনি বুঝতে পারছেন যে আমার সাথে আর কেউ নেই। এখন আমি বহুদিন আগে থেকে যেটা বলে আসছি, য পলায়তি সজীবতি, সংস্কৃত একটা কথা আছে, যে পালাবে সে বাঁচবে। এখন আমার কথা, গরিবের কথা বাসি হলেও সত্যি হয়েছে। তিনি এখন পালাবার পথ চাইছেন, বের করতে চাইছেন। এখন মোদিজি সম্পর্কে, ভারত সম্পর্কে তার আর কোনো অনীহা নেই।
তিনি মানে একেবারে মানে ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন। তিনি বলছে আমি কোনোদিন ভারত সম্পর্কে কিচ্ছু বলিনি, ভারত সম্পর্কে আমার ধারণা বরাবর উচ্চ ধারণা, ভারতের সঙ্গে আমরা একটা স্থিতিশীল সম্পর্ক চাই। অথচ কিছুদিন আগে পর্যন্ত তিনি ভারত নিয়ে একেবারে বিষোদ্গার করেছিলেন। আমি 2-3টে ভিডিও না পর পর এই মিথ্যেবাদিতার ভিডিও আমি আপনাকে জুড়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন। তারপরেতে আমি দেখাবো যে উনি ভারত সম্পর্কে কি কি বলেছিলেন। উনি তো সব বলেন যে এগুলো হচ্ছে প্রচার, মিডিয়ার প্রচার, কিছু ভুল বোঝাবুঝি, কিছু মিডিয়ার প্রচার। তা ওনার যে মুখনিসৃত বাণীগুলো সমস্ত জায়গায় যে রেকর্ড হয়ে রয়েছে সেগুলো উনি মুছবেন কি করে? সব তো সোশ্যাল মিডিয়া মারফত তো সব ছড়িয়ে গিয়েছে। উনি এখন ওনার কাছে যা আছে মালপত্র সেগুলোকে সমস্ত উনি ডিলিট করতে শুরু করেছেন। কিন্তু যেগুলো ছড়িয়ে গিয়েছে লোকের মোবাইলে রয়েছে, আমাদের মোবাইলে রয়েছে, ওগুলোকে উনি ডিলিট করবেন কি করে? ওগুলো তো ডিলিট করতে পারবেন না। তাহলে এখন কি উপায়? এখন ভারতের শরণাপন্ন হন। তাহলে ভারতের শরণাপন্ন হতে গেলে এখন কি করতে হবে সেইটা উনি একটা ছোট নিদর্শন একটা জারি করেছেন, একটা ছোট ফিলার ভারতবর্ষকে পাঠিয়েছেন। আমি যেটা বলছিলাম না, ভারতবর্ষের সঙ্গে উনি সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন, একটা ফিলার পাঠাচ্ছেন, সেই ফিলারটা উনি পাঠিয়েছেন। সেই প্রসঙ্গে আসছি। আগে ভিডিওটা দেখুন। এই জোচ্চোরটা 2 দিন আগে পর্যন্ত কি বলেছিল, মানে ভারত সম্পর্কে তার একটা উচ্চ ধারণা, ভারত সম্পর্কে তার একটা যে প্রশংসার যে সমস্ত বাণী সেইগুলো এখন উনি কি বলছেন সেটা আগে দেখুন, পরে আমি দেখাবো উনি কি বলেছেন। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে। এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? খুবই ভালো, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় না। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন, তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারবেন, তাদের বাতাসে আমরা উঠতে থাকবো। সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার তার অবস্থানের কারণে। তাহলে এগুলো হলো সমস্ত হচ্ছে মিডিয়ার প্রচার। উনি কিছু বলেননি, উনি বরাবরই এই সমস্ত ভালো ভালো কথা বলে গেছেন, তাই তো? এই ভালো ভালো কথা বলার আগে তিনি ফ্রান্সে কি বক্তৃতাটা দিয়েছিলেন, প্লেন থেকে নেমে ঢাকা এয়ারপোর্টে তিনি কি বক্তৃতা দিয়েছিলেন, তিনি তো সবাই সেটা জানে, সবাই সেটা শুনেছে এবং সবাই সেটা রেকর্ডও করে রেখে দিয়েছে। এখন উনি কজনের মুখ চাপা দেবেন? উনি কি একটা এনডিটিভি ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকেই হয়তোবা বুঝে গেছেন যে আমি এই দোয়াটা কেন বললাম। বিশেষ করে এই দোয়াটা আমরা পড়ে থাকি যারা নাকি মুসলমান আছি, এবং মুসলমানের ভিতরে যদি কেউ মারা যায় তাহলে কি আমরা এই দোয়াটা পড়ে থাকি। আপনি অনেকে থাম্বনেল দেখে বুঝে গেছেন কিংবা টাইটেল দেখে বুঝে গেছেন, আর কেউ না, বাংলাদেশের আওয়ামী লীগ আপনার একজন বড় একটা নেতা। খেলা হবে খেলা, কিংবা অনেকেই তাকে আপনার পালাবো না কিংবা এন্টারটেনমেন্ট একজন নেতা হিসেবে অনেকে চিনে থাকেন, এবং আওয়ামী লীগটাকে আপনার প্রায় 70% ধ্বংসের পথে নেওয়ার কারণে এই ওবায়দুল কাদের। আসলে ওবায়দুল কাদের কি সত্যি মারা গেছেন? আসলে এই বিষয়টা আমরা একটু দেখিয়ে আসি। আপনার এনজিপির একটা নিউজ, সেটি হচ্ছে তারা দাবি করতেছে যে ওবায়দুল কাদের যখন আওয়ামী লীগের পতন ঘটে এবং বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে অবস্থান নেন, ঠিক তারপর থেকে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা তারা বিভিন্ন দেশে পালাতে থাকে। একটা পর্যায়ে সবাই পালাতে ব্যর্থ হলেও কিছু সংখ্যক মানুষ তারা সার্থক হয়। এর ভিতরে যেমন ওবায়দুল কাদের একজন। এই ওবায়দুল কাদের তিনি কখন বাংলাদেশ ত্যাগ করে ভারতে অবস্থান নেন এটি কেউ জানে না, কিংবা অনেকেই পরে এই গুঞ্জনটি শোনা গেছে যে তিনি বাংলাদেশের জয়সর হয়ে ভারতের অর্ডার দিয়ে তিনি কি পার হন। তিনি দীর্ঘদিন ভাবে অবস্থান করে আছে ভারতে, এবং তিনি পুনরায় তার আগের যে রূপটা ছিল সেটা দেখা দেয়।
এবং সেইটার চিকিৎসা নেওয়ার জন্যই ভারতের আপনার মাদ্রাসে তিনি চিকিৎসা নেওয়ার জন্য যান এবং সেখানেই তিনি চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এটা হচ্ছে এনটিভি নিউজ, তারা দাবি জানাচ্ছে যে ওবায়দুল কাদের তিনি যে আগে আপনার প্রায় 3 থেকে 3.5 বছর আগে তিনি কিন্তু একটা স্ট্রোক করছিল। অনেকে আপনারা জানেন তিনি সিঙ্গাপুর কিন্তু অনেক দিন তিনি সেখানে ভর্তি ছিল। ঠিক আপনার সেই রোগটাই বা সেই স্ট্রোকটা তিনি কি পুনরায় করে এবং মাদ্রাসে তিনি কি চিকিৎসা নেওয়ার জন্য যান এবং সেখানে তিনি কি চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। অনেকে আপনারা জানেন যে বর্তমান এই আওয়ামী লীগের যারা নাকি বড় বড় নেতাকর্মীরা আছে তাদের কিন্তু দেখা যাচ্ছে না, তাদেরকে কোনো আপনার মিটিংও দেখা যাচ্ছে না, কিংবা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার কোনো কনফারেন্সে কোনো জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না। এখন এই ওবায়দুল কাদের কি সত্যি মারা গেল? মানে এটা তো এনটিভি নিউজ তারা দাবি জানাচ্ছে। এই এনটিভি নিউজ আপনার 4 মাস থেকে 3.5 মাস আগে হবে, হ্যাঁ এরকমই হবে, 3 থেকে 3.5 মাস কিংবা 4 মাস হবে। আপনার দাবি করছিল যে কি বলে মির্জা ফখরুল সাহেব তিনিও কি মারা গেছে। ওই যে যখন নাকি একটা জাতির উদ্দেশ্যে মির্জা ফখরুল সাহেব কি মাঠে ময়দানে একটা ভাষণ দিচ্ছিল, সেখানে তিনি আপনার হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় এবং এনটিভি নিউজ দাবি জানায় যে মির্জা ফখরুল ব্রেন স্ট্রোক করে তিনি কি আর নেই। ঠিক সেম দাবিটাই আপনার এই এনটিভি নিউজ তারা জানাচ্ছে যে আপনার ওবায়দুল কাদের তিনি কি মারা গেল চিকিৎসারত অবস্থায় তার ভারতের মাদ্রাসের হসপিটালে। এখন ঘটনাটা কতটুকু সত্য আমি যদি আপনাদেরকে বলি যে ঘটনাটা টোটালি ভোকাস, তিনি মারা যায় নাই, তিনি হয়তোবা চিকিৎসা নেওয়ার জন্য গেছে। অনেকেই তাকে হয়তোবা দেখছে, বাংলাদেশের কোনো ব্লগাররা কিংবা বাংলাদেশের কোনো নাগরিক তারা হয়তোবা চিকিৎসা নেওয়ার জন্য গেছে, হয়তোবা এই ধরনের একটা গুঞ্জন শোনা গেছে, কিন্তু তিনি যে মারা গেছে ভাই এটা টোটালি ভুয়া। এখন সর্বশেষ আমার একটা কথা যে বাংলাদেশের মতো ভাই এত বড় একটা টিভি চ্যানেল নিউজ এনটিভি, আপনারা যদি এই ধরনের গুজব ছড়ান তাহলে কি হয় বলেন তো? আপনারা লাস্টে কি বলেন যে হিউমার স্ক্যানে এটা ধরা পড়ছে যে এটা গুজব, এটা টিকটকে ভাইরাল হওয়া একটা ভিডিও। মানে আপনাদের বক্তব্য থাকে 4 মিনিট 5 মিনিটের জায়গায় মানে ওই আর 1 মিনিট আপনারা ওই হিউমার স্ক্যানের উপরে আপনার সমস্ত দায়ভার চাপিয়ে আপনারা কি বের হয়ে আসেন। এটা কেন? মানুষকে এইভাবে প্রতারিত করবেন না, কারণ বাংলাদেশের অনেক পুরানো কিংবা অনেক ওয়েটফুল একটা টিভি চ্যানেল নিউজ, আপনাদের উপরে অনেক মানুষ আস্থা রাখে, কিংবা আপনাদের কাছে কখনোই কোনো মানুষ এই ধরনের গুজববাজ নিউজ কেউ ডিজার্ভ করে না। তাই বলবো এই ধরনের গুঞ্জন কিংবা গুজব ছড়াবেন না, একমাত্র এই রিউমার স্ক্যানের উপরে দোহাই দিয়ে সমস্ত দায়ভার চাপিয়ে দিয়ে প্লিজ এগুলো ছড়াবেন না। এখন সর্বশেষ আমি আরো একটি লাইন কথা বলি, সেটি হচ্ছে এই আপনার ওবায়দুল কাদের তিনি যদি সত্যি ভাই মারা গেত, বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ বলতাম, কারণ মানুষ মৃত্যুশীল ভাই, সবাই মানে 2 দিন আগে আর পরে সবাইকে তো মরতে হবে, কিন্তু তিনি যদি ভাই এখন মারা যেত আমি সত্যি অনেক খুশি হতাম। কারণ এই ধরনের আপনার গাঁজাখুরি নেতা এবং হাইব্রিড নেতা যারা নাকি এই আওয়ামী লীগকে আপনার ধ্বংস করে দিছে এবং আওয়ামী লীগকে ধ্বংস করার কারণেই বাংলাদেশে পুনরায় আপনার রাজাকারদের বা রাজাকাররা জঙ্গিবাদীরা পুনরায় মাথা চাড়া দিয়ে উঠছে, একমাত্র এই ধরনের হাইব্রিড নেতাকর্মীদের কারণে। ওই যে পুরা আপনার দলটাকে কিংবা দেশটাকে একটা জুকারে মনে করেন, পরিণত করে মনে করেন বানাই ফেলাইছে, এটার জন্যই আজকে বাংলাদেশের এই অবস্থা। তাই আমি বলি যে বাংলাদেশের আজকে যদি এই অবস্থান থাকে, এর ভিতরে প্রায় 60 থেকে 70% দায়ভার নিতে হবে আওয়ামী লীগের এই সমস্ত হাইব্রিড নেতাকর্মীদের। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো আলোচনাই চাইছে না ভারত সরকার। আজকে এরকমই এক রিপোর্ট প্রকাশ পেয়েছে বিবিসিতে। কেন হঠাৎ করে ভারত সরকার এই ধরনের আগ্রাসী এক স্টেটমেন্ট প্রকাশ করলো সে বিষয়ে অনেকে প্রশ্ন করছেন। কালকে আমি একটি খবর আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, সেখানে বলেছিলাম মোহাম্মদ ইউনূসের 11 জন প্রতিনিধি দল বাংলাদেশ থেকে কলকাতাতে আসছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিংয়ে। কিসের মিটিং? সেখানে মূলত 2টো বিষয় মিটিং হওয়ার সম্ভাবনা ছিল, 1 গঙ্গা চুক্তি, 2 তিস্তা চুক্তি। প্রসঙ্গত এই 2টো চুক্তি কিন্তু দীর্ঘদিন ধরে ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে নেগোশিয়েট করে যাচ্ছে। গঙ্গা চুক্তি শেষবারের জন্য রিনিউ হয়েছিল 1996 সালে, কিন্তু তিস্তা চুক্তি এই পার্টিকুলারলি এই সাবজেক্টের প্রোগ্রেস কিন্তু এখনো অবধি বিভিন্ন ক্ষেত্রে হয়নি। কারণটা কি? কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এই তিস্তা চুক্তি নিয়ে একবার যখন রিনিউ করতে গেছিলেন এবং কমপ্লিট করতে গেছিলেন, তখন কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো বিষয়টায় বাধা দেন। তিনি বলেন, বাংলাকে টপকে কোনো ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার এই চুক্তি করতে পারে না। মূলত তার আপত্তিতেই সে সময় তিস্তা চুক্তি কিন্তু সম্পূর্ণ হয়নি। এবার বাংলাদেশ সরকার চাইছে যেন তেন প্রকারে তিস্তা চুক্তি এবং গঙ্গা চুক্তি যেন ভারতের সঙ্গে খুব শীঘ্রই তারা করে ফেলতে পারে। যদি না করে, বিকল্প হিসাবে বাংলাদেশ কিন্তু একাধিক ভয়ানক, ভারতের ক্ষেত্রে নিঃসন্দেহে ভয়ানক পরিকল্পনাও সাজিয়ে রেখেছে, তা আমি কালকের ভিডিওতে আপনাদের জানিয়েছি। এই খবর যখন প্রকাশিত হয়েছিল তখন একাধিক জায়গায় বিতর্কের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মানুষ ভারতের ইন্টেন্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আমাকে কমেন্টে অনেকে বলেছেন, কেন কেন্দ্রীয় সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করছে না এবং কেনই বা কেন্দ্রীয় সরকার এদের সঙ্গে আলোচনা করতে চাইছে। আজকে বিবিসি বাংলা এই খবর প্রকাশ করে বলেছে, তিস্তা চুক্তি নিয়ে ভারতবর্ষ একদম মোহাম্মদ ইউনূসকে মুখের উপরে না বলে দিয়েছে। কারণটা কি? কারণ ভারত সরকার নাকি মনে করে এই মোহাম্মদ ইউনূস সরকারের কোনো রাজনৈতিক ভ্যালিডিটি নেই, অর্থাৎ এই সরকার নির্বাচনে জিতে আসেনি, ফলে এদের সঙ্গে ভবিষ্যতের জন্য কোনো চুক্তি রিনিউ করার জন্য আলোচনাটাও করবে না ভারত সরকার। তাহলে 11 জন প্রতিনিধি বাংলাদেশে পাঠাচ্ছে, তারা মূলত কি কাজ করবে? সেখানে ভারত সরকার বিভিন্ন সংবাদপত্রে জানিয়েছেন তারা আসছে মূলত টেকনিক্যাল টিম হয়ে, অর্থাৎ ভারতবর্ষ কড়াভাবে বাংলাদেশ সরকারকে বলেছে, তোমাদের হায়ার কোনো অফিসিয়ালদের সঙ্গে আমরা এই মুহূর্তে আলোচনা করব না, কিন্তু গঙ্গা চুক্তি রিনিউ করার যেহেতু সময় এসে গেছে, তাই নিয়ম অনুসারে তোমরা টেকনিক্যাল টিম পাঠাতে পারো। সেই বিশেষজ্ঞ টিমের সঙ্গে আমাদের বিশেষজ্ঞ দল একসঙ্গে গিয়ে গঙ্গার বিভিন্ন জায়গা পরিদর্শন করবে এবং 2026 সালে গিয়ে সেই চুক্তি রিনিউ আমরা করব। 1996 সালে ভারত এবং বাংলাদেশের সঙ্গে এই গঙ্গা চুক্তি হয়। এই গঙ্গা চুক্তি যখন রিনিউ করার সময় আসে, তখন বাংলাদেশ এবং ভারতের দুই বিশেষজ্ঞরাই কিন্তু এই পার্টিকুলারলি বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। মূলত বাংলার ফারাক্কা ব্যারেজ কেন্দ্রের অঞ্চল এবং বাংলাদেশের হার্ডিন ব্রিজ পয়েন্ট, এই পার্টিকুলার দুই জায়গা দুই দেশেরই বিশেষজ্ঞরা কিন্তু পরিদর্শন করেন এবং সেই পরিদর্শন হয়ে যাওয়ার পর তারা একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করেন। রিপোর্টে তারা কি বলেন? রিপোর্টে এই দুই চুক্তির মধ্যে, মানে বর্তমান অবস্থা অনুযায়ী দুই চুক্তিতে কি কি পরিবর্তন করা উচিত বলে তারা একটি রেকমেন্ড করেন সরকারকে। এই রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে পরবর্তী চুক্তি কিন্তু রিনিউ করার দিকে এগোয় দুই দেশ। তারা মূলত কি কি দেখেন? তারা দেখেন, প্রথমত যখন এই চুক্তি হয়েছিল 1996 সাল, সে সময় গঙ্গা নদীর যে নাব্যতা, আজকের নাব্যতার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। নদীর জল ধারণ ক্ষমতা কিন্তু প্রতিনিয়ত কমছে। অর্থাৎ বাংলাদেশ যে দিনের পর দিন দাবি করে যে চুক্তি অনুযায়ী ভারতবর্ষ গঙ্গা নদীর জল বাংলাদেশকে দেয় না, তা যে সম্পূর্ণ ভিত্তিহীন তা কিন্তু প্রমাণ করে দেবে এবার ভারত সরকার। কারণ নদীর নাব্যতা, অর্থাৎ নদীর মাটিতে যদি পলি জমে নিচে, তাহলে জল ধারণ ক্ষমতা কমে যাওয়ায় জলের পরিমাণই তো কমে যাচ্ছে। ফলে বাংলাদেশের পক্ষ থেকে কিছুদিন আগে যে দাবি করা হয়েছিল গরমের সময় এই জল আটকে বাংলাদেশের খরার জন্য আসলে দায়ী ভারত সরকার, সেই দাবি কিন্তু নস্যাৎ করার সময়ও এটা। এই বিশেষজ্ঞ কমিটি ফারাক্কাতে যাবেন, তারা নিজেরা দেখবেন যে পার্টিকুলারলি গঙ্গার কত পার্সেন্ট জল ভারত পাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে যমুনা, ভাগীরথীতে কত শতাংশ জল ভারতবর্ষ দিচ্ছে, অর্থাৎ চুক্তি অনুযায়ী ভারতবর্ষ ঠিক কতটা অ্যাক্টিভলি এই পুরো বিষয়টাকে মেরামত করেছে বা দেখেছে, সে বিষয়ে তারা কিন্তু আলোকপাত করবেন। বাংলাদেশের বিশেষজ্ঞরাও এই পুরো বিষয়টায় সহমত হবেন কি হবেন না সেটা তো পরের বিষয়, কিন্তু আসল বিষয় হলো অন্তর্বর্তীকালীন কোনো সরকারের উপদেষ্টা, সমন্বয়ক, বিশেষজ্ঞ এই পুরো বিষয়টার মধ্যে ঢুকতেই চাইছে না বা ঢুকতে পারবে না, তা পরিষ্কারভাবে ভারত সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। এবং এটাও বলে দেওয়া হয়েছে ভারত সরকার এই মুহূর্তে তিস্তা চুক্তি নিয়ে কোনো আলোচনাই চাইছে না মোহাম্মদ ইউনূসের সঙ্গে। প্রসঙ্গত এই যে দুই দেশের মিটিং হচ্ছে, সেই দুই দেশের মিটিং আসলে 86তম মিটিং, অর্থাৎ 20 বছরের এই চুক্তিতে 86 বার এই নিয়ে টেকনিক্যাল কমিটি একে অপরের সঙ্গে মিটিং করছেন। অর্থাৎ এই টেকনিক্যাল কমিটিতে ভারত সরকারের কোনো অফিসিয়াল প্রতিনিধি কিংবা বাংলার কোনো অফিসিয়াল প্রতিনিধি কিংবা বাংলাদেশের রাজনৈতিক দলের কোনো অফিসিয়াল প্রতিনিধি থাকবেনই না, তা ভারত সরকার কিন্তু কনফার্ম করেছে। অর্থাৎ এই মিটিং এর গুরুত্ব কিন্তু আগের থেকে অনেকটা এক ধাক্কায় কমিয়ে দিল ভারত সরকার।
ঠিক যেখানে বিশেষজ্ঞ কমিটি, নদী বিশেষজ্ঞ কমিটির একাধিক সদস্য এই মিটিং এঙ্গেজ হবেন এবং আসলে ভারত এবং বাংলাদেশের পরবর্তী ধাপে এই চুক্তি কিভাবে রিনিউ করা যায় সে বিষয়ে একটি রিপোর্ট দেবেন। 2026 সালে চুক্তি রিনিউ হবে। 2025-এর এই সময় এসে এই রেকমেন্ডেশন রিপোর্ট তৈরি করবেন বিশেষজ্ঞ কমিটি। আর মোহাম্মদ ইউনূসের সরকারের স্থায়িত্ব ঠিক কতদিন সেই বিষয়ে তো রাজনৈতিক বিশেষজ্ঞরাই প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের স্থায়িত্ব নিয়েই যেখানে তাদের নিজের দেশেই এত বড় একটা জিজ্ঞাসা চিহ্ন, বড় প্রশ্ন, ঠিক সেখানে এই চুক্তি রিনিউ ভারত সরকার কার সাথে করবে সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। তাই মোহাম্মদ ইউনূস সরকারকে কোনো ভ্যালিডিটি দিতে চায়নি ভারতের এই নির্বাচিত সরকার। তিস্তা চুক্তি নিয়ে একাধিক ক্ষেত্রে একাধিক বাধা বিপত্তি বিভিন্ন জায়গা থেকে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাননি এই তিস্তা চুক্তি হোক, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপর প্রেসার ক্রিয়েট করেছে চীন। তারা বলেছে তারা তিস্তার পার্টিকুলারলি এই অংশটিকে নিয়ে, যে অংশটিকে বাংলাদেশের পাটে পড়েছে, তারা তিস্তা ওয়াটার রিজার্ভ এই পার্টিকুলারিটি প্রজেক্ট করতে চাইছে। আর যদি তারা করতে পারে, তারা নিজেরাও জানে এই তিস্তা ওয়াটার রিজার্ভ প্রজেক্ট থেকে শিলিগুড়ি করিডর এবং চিকেন স্নেকের দূরত্ব অত্যন্ত কম। তাই তিস্তা চুক্তি এখনই অন্তর্বর্তীকালীন সরকারকে ভারত সরকার কোনোভাবেই তুলে দিতে চাইছে না, এমনকি নেগোশিয়েটটাও করতে চাইছে না। কারণ যখন এই পুরো বিষয়টা নেগোসিয়েশনের জায়গায় যাবে তখন কিন্তু তারা চীনের সঙ্গে আলোচনার পথ একটা খুলতে শুরু করবে। আর মোহাম্মদ ইউনূস সরকারের যে গতি প্রো চায়না প্রো পাকিস্তান সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা এই তিস্তা চুক্তি সরকার থেকে যাওয়ার আগেই হয়তো চীনকে লিখে দিয়ে চলে যাবে। তখন অন্য সরকার এসে আন্তর্জাতিক চুক্তি বদল করতেও পারবে না। আর এখানেই কিন্তু ভারত সরকার আসল মাস্টার স্ট্রোকটি খেলে দিয়েছেন। তারা বলে দিয়েছেন এই তিস্তা চুক্তি নিয়ে ন্যূনতম আলোচনাটুকুও চাইছে না এই মুহূর্তে ভারত সরকার, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক ভ্যালিডিটি নেই। একদম কোট অ্যান্ড কোট পলিটিক্যাল ভ্যালিডিটি এই শব্দটা এই প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে। কিছুদিন আগে সেনাপ্রধানও বলেছিলেন যতক্ষণ না নির্বাচিত সরকার বাংলাদেশে আসবেন ততক্ষণ ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু ভালো হবে না। আর ঠিক তার পরের দিন জয়শঙ্কর হুঁশিয়ারি দিয়েছিলেন প্রতিদিন সকালে উঠে উপদেষ্টারা আমাদের নামে বলবেন, অথচ আপনারা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, একসঙ্গে তো চলতে পারে না। আর এরপরে তিস্তা চুক্তির এই বৈঠক কার্যত বয়কট করলো ভারতবর্ষ এবং বুঝিয়ে দেওয়া হলো এই মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে রাজনৈতিক স্তরে কিংবা সরকারি দপ্তরের পক্ষ থেকে কোনো আলোচনা নয়। এবার কি করবেন মোহাম্মদ ইউনূস? মানুষকে ভুল বোঝানোর খেলা তো দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে। এই হুঁশিয়ারি দিয়েছিলেন তিস্তার জল দিতেই হবে ভারতকে, না হলে আমরা চীনের সঙ্গে চুক্তি করব। ভারত সরকার যদি এই চুক্তিতে সায় না দেয়, সই না করে, নো ক্লিয়ারেন্স সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট যদি না দেয়, আপনার চীনের সঙ্গে কি নিয়ে? পিনাকিদার সাথে বিভিন্ন বিষয়ে আমি দ্বিমত পোষণ করি, বাট আজকের ভিডিওতে বেশিরভাগ ক্ষেত্রে আমার সহমত পোষণ। ভিডিওটা শুরুটা আমি একটু অন্য জায়গা থেকে করতে চাই। বাংলাদেশে যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে, আমাদের বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম বা অন্যান্য পার্টি, বা এই যে নতুন পার্টিটাও আমাদের জাতীয় নাগরিক পার্টি, এই যে যারা রাজনীতিবিদ আছেন তারা যে বিত্ত বৈভব, গাড়ি বাড়ি বা তাদের কর্মীদের খরচের জন্য যে টাকা পয়সা পান, এটা কোথায় পান? সিস্টেম দুইটা, পাবলিক ডোনেশন বা ফান্ড, এর পাশাপাশি সুবিধাভোগীরা তাদের উপর ইনভেস্ট করে। তো যারা ইনভেস্ট করে তারা যখন ক্ষমতায় যায় তখন একটা ধরনের সুবিধা নেয়। যেমন আমাদের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় নাগরিক পার্টি এখন যেটা হচ্ছে, তারাও সেম ক্যাটাগরিতে চলে আসছে। এদের কারোরই নিজস্ব কোনো ইনকাম সোর্স নাই, ওইরকম কোনো দলগত প্রতিষ্ঠান নাই, একমাত্র জামাত ইসলাম ছাড়া। তো এই যে বিশাল দলটা, এদের নেতা কর্মীরা কিভাবে চলে? নেতারা যখন এমপি হয়, সরকারের 100 টাকা ওনার কাছে গেলে ওইটার হয়তো ধরেন কি বলা যে বাজেটের একটা অংশ বিভিন্ন কাজে ব্যয় করে, আর বাকি অংশটা ওই এমপি সাহেব, বড়জোর উপজেলা, তারপর হচ্ছে চেয়ারম্যান, একদম এই 3 জনের বাইরে এলাকার লোকাল কিছু পোলাপাইন থাকে, রাস্তাঘাট, বাজার হাট, টেম্পো স্ট্যান্ড, বালুঘাট, এই জায়গাগুলোতে দখলদারিত্ব করে এরা চলে, ফুল টাইম রাজনীতি করে। তার ইনকাম সোর্স কি? ধান্দা। কিন্তু জামাত ইসলাম ধান্দার বাহিরে তাদের জন্য প্রতিষ্ঠান আছে। জামাতের আপনি দেখেন একাধিক প্রতিষ্ঠান আছে,
আজকে থেকে না, যে ইসলামী ব্যাংক থেকে শুরু করে অনেক কিছুতে তারা তাদের সেট আপটা করছে, যে তাদের যে রাজনৈতিক কর্মীগুলো আছে ভালো করে পড়াশোনা করলে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ থাকে মেধার ভিত্তিতে। কিন্তু বিপরীত দিকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আর এই যে নতুন জাতীয় নাগরিক পার্টি, এই যে দলগুলো আছে আমাদের, তাদের কর্মীদের ফিউচার কি রাজনীতি করার পরে? রাজনীতিবিদ হওয়া, তো রাজনীতি কি কোনো প্রফেশন? একজন রাজনীতিবিদের উপার্জন কি? একজন চেয়ারম্যানের বেতন কত? একজন এমপি সাহেবের বেতন কত? তাহলে বাকি যে টাকা বানাচ্ছে কিভাবে? আবার গ্রামের একদম প্রান্তিক পর্যায়ে শহরের বিভিন্ন অলিতে গলিতে যে সকল নেতাদেরকে আমরা দেখি, অমুক নেতা তমুক ভাই, ওইরকম বড় পদ পদবী নাই, অথবা ওয়ার্ডের একটা পদ আছে, এই টাকাগুলো তিনি কই পান? লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি, এই কাজগুলাই করেন। কিন্তু জামাত ইসলাম এখানেও ভিন্ন। পিনাকিদা বিএনপিকে নিয়ে যে ভিডিওটা করছেন, এখানে বেশ কিছু এভিডেন্স তিনি দেখাইছেন, যে ভাইরাল ভিডিওগুলো ছিল। এর মাঝখানে গেল কয়েকদিন আগে এই যে মাইকিং করে যুবদলের সম্ভবত একজন নেতা রান্দা মান্দা এরকম নিয়ে যাইয়া বলতেছিল বাজারে, আমাকে তোমরা চান্দা দিবা, অন্য কাউকে দিতে পারবা না। আরো বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আর এগুলোর কারণে ইতিমধ্যে বিএনপির প্রতি মানুষের 10% মানুষ যারা মানে কি বলা হয় যে আপনার ফ্লোটিং ভোটার আছে, এরা অনেকে বিরক্ত। একদম প্রান্তিক পর্যায়ে একজন টমেটোওয়ালা, তার 10 টাকা চান্দা দেওয়া লাগতেছে, একজন অটোওয়ালা, তার 20 টাকা চান্দা দেওয়া লাগতেছে। তাদের কাছে মনে হচ্ছে যে এটা কি সেকেন্ড রিপাবলিক না কি যে বলে জাতীয় নাগরিক পার্টিরা, এটা কি এটা? তো এদের পোলাপাটি তখন লুটপাট ধান্দাবাজিত ব্যস্ত হয়ে গেছে অনেকে। এরা কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে, আরে বেটা ধইরা মামলা দিয়ে দে। আবার যে ধরনের জাতীয় নাগরিক পার্টিও যে বিশাল আয়োজন করলো, টাকা কই পাইলো? 4 দিন আগে ডিবি হারুনের অফিসে এই ছেলেগুলা ড্রেস দেখছেন, বাকিরা এখন ব্র্যান্ডেড গাড়ি চড়ছে। একটা গাড়ি ধাক্কা খেলে আর একটা গাড়ি আসতেছে রাতারাতি, চেহারাতে চর্বি জমছে। কই থেকে আসছে এই টাকা? বন্যার টাকা কোথায় গেল? এই যে টাকা, এটা কেন ভাই শোনেন, মানে বিনা পরিশ্রমে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার হাতে চলে আসার সুযোগ থাকে, এইটা খাবে না এত ইমানদার রাজনীতিবিদ এদেশ খুব কমই আছে। আর এই যে কর্মীরা লোকাল পর্যায়ে চাঁদাবাজি করে, নেতারা মিডল লেভেলে করে, আর একদম উপরের লেভেলে যারা থাকেন মন্ত্রী এমপি, তারা হাই লেভেলে করে, দেশে বিদেশে খায়া ফেলে। প্রত্যেকটা রাজনৈতিক দলের একই সমস্যা, যে জাতীয় নাগরিক পার্টি এদের থেকে আপনি ভিন্ন কিছু আশা করা বোকামি। কেন বোকামি? এদের ব্লাডের মধ্যেও আমরা বিভিন্ন জায়গায়, বা এদেরকে কেউ একজন ফান্ডিং ডোনেশন দিচ্ছে, কেন নিচ্ছ তুমি ডোনেশন? আপনাকে এমনি এমনি আইসা একজন মানুষ 1,50,00,000 টাকা দিয়ে দিচ্ছে, হয়তো সে দুর্নীতিবাজ, অথবা আগামী দিনে এই ছাত্ররা ক্ষমতায় গেলে সেই দলটারে চষবে। আমরা কি ভুল বলতেছি? কই পায় এত টাকা? জনগণের টাকা, দুর্নীতির টাকা, কালোবাজারিদের টাকা। পিনাকিদা বিএনপিকে নিয়ে যে এভিডেন্সগত ভিডিওটা বানাইছে, এটাতে আমি খুব আশ্চর্য হই নাই। এটা খুব সিম্পল, এটা ঘটবে বাংলাদেশ, আর আমরা এটাতে ইউজ টু। আপনি দেখেন, ছাত্রদের জিজ্ঞেস করেন যে তোমাদের এই এত বিশাল জাঁকজমকপূর্ণ আয়োজন, জাঁকজমকপূর্ণ অফিস রূপায়ণ করার মতন পয়সা কই পাও? এখানে ছেলেগুলোর মধ্যে আসিফ তো দলের সাথে সম্পৃক্ত না, নাহিদ আইছে কালকে। এদের বক্তব্য অনুযায়ী মাহফুজ এখানে, তাহলে এই দলটা টাকা কই পায়? টাকা বাতাসে আসে। ইলিয়াস ভাই বলছে টাকা কই পায়? এরা বলে যে আমাদেরকে পাবলিক দেশে বিদেশ থেকে। আচ্ছা, এখন দেশে বিদেশ থেকে খেয়ে দেয় টাকা। এগুলা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত কর্মীদেরকে চামচামি, তারপর হচ্ছে তেলবাজি, এগুলা থেকে বের করে আইনা কর্মীদের মেরুদণ্ডটা এইভাবে সোজা করা না যায়, হবে না। জামাত এটা করতে পারছে, তাদের বাইতুল মাল প্রজেক্ট আছে, তাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়াই গেছে, এস্টাবলিশড হয়েছে। কিন্তু আমাদের বাকি নেতারা অন্যান্য দলের পয়সা কামায়, দেশে বিদেশে পাঠাই দেয়, দেশে নিজে নিজে করে। এগুলাতে দলের মানুষ চাকরি টাকরি হয় না। গরিবের বাচ্চারা জানতে নেতার লেগে দেন। আবু সাইদ মরে গেছে ঠাস করে, যেমনি সরকার পতনের জন্য মরে নাই, তার মৃত্যুটা কোটা থেকে ছিল। তো সেই সাইদের মৃত্যুর ফায়দা এখন কারা পাচ্ছে? কোথাও না কোথাও এই সমন্বয়করা, জাতীয় নাগরিক পার্টি যেটা হচ্ছে, এরা পাচ্ছে। সাইদের পরিবারকে খবরই দিচ্ছে না প্রোগ্রামে। আপনি ভাবেন যে ডিম পারে হাসে, খায় বাগদাসে,
বিষয়টা এমন না। কেন রাজনীতি দরকার ভাই? বা দেশের ভাগ্য বদলাতে চাই তো মানে এই রাজনীতির সিটটা না থাকলে তুমি ভাত খেতে কিভাবে? দুই একজন হয়তো এস্টাবলিশড আছে এই দেশে, এই কারণে অলিতে গলিতে রাজনীতিবিদ। ছেলে কি করে? রাজনীতি করে, টেন্ডারবাজি করে, দখলবাজি করে। এটাই ভালো মানুষও আছে দেখেন, এই ভালো মানুষের সংখ্যা হয়তো 5 থেকে 10%। 90% পলিটিশিয়ান আমরা যারা আছি বিভিন্ন দলের নেতা কর্মী, আপনি যে নতুন যেগুলো হচ্ছে সেম মুদ্রার এই পিঠ ওই পিঠ। আপনি গই না জাস্ট একটাবার ক্ষমতার কাছাকাছি যায় দেখেন, এখনই বোঝা যাচ্ছে অনেক কিছু অনেকের। বাট আমাদের দলগুলো, আমাদের যারা কর্মীরা আছে তাদের জন্য কখনো ভাবে না। জামাতের জন্য আপনি জেলে যান, আপনার পরিবার চালাবে, অন্য জনের জন্য যান, 2-1 দিন খবর নিবে, এরপর খবরও নাই। আমি আমার এলাকায় দেখছি বাইচে থাকতে দম দিয়ে ফেলছে, মরছে, মাত্র 10,000 টাকা দিছে, তার পরিবার এখন গোপনে গোপনে আমাদের কাছে হাত পাতেছে, ভাই একটু সহযোগিতা করেন। বাইচে থাকতে জীবনে নেতা ছাড়া কিছু বোঝে নাই। আল্লাহ যেন ফেরদাউস দান করুক, আর আপনাদের আমাদেরকে হিদায়ত করুক। রাজনীতিকে টাকা বাড়ানোর যে প্রফেশন আমরা পরিণত করছি সবাই, আনটিল নাও কোনো পরিবর্তন নাই, 1%ও না। সব ধান্দা, যার যার ক্ষমতা, ধান্দা, লালসা। আর এগুলা শিকার হয় কারা? হয়েছে জুলাই অভ্যুত্থানে আহত হইয়া রাস্তা রাস্তায় এখন ভিক্ষা করে, মিছিল করে, আবার এদেরকে আহত লিখ বলা সাইড কেটে যায়। এই এরাই তো। তবে কার থেকে কি আশা করবেন? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বেছে, বিএনপি জিয়াউর রহমানের চেতনা বেছে, তবে তারেক রহমান এখন অনেকটা পরিবর্তিত আছে। ক্ষমতায় গেলে আসলে প্রত্যাশার জায়গাটা কি? সব ভিডিওটা দেখেছেন, ভিডিও দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। আমরা সবসময় চেষ্টা করি দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে আলোচনা এবং সমালোচনা হয় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। তো দর্শক বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে না করে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, আর এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই